একদিকে যেমন আমাদের মনকে প্রফুল্ল রাখে, তেমনি গবেষণায় দেখা গেছে যে এটি আমাদের স্বাস্থ্যের উন্নয়নে বেশ বড় ধরনের ভূমিকা রাখে। বিশেষ করে এতে ফুসফুসের অবস্থার উন্নতি হয়, সেই সঙ্গে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রষ্ট রোগগুলো মোকাবেলা করতেও কিন্তু বেশ সাহায্য করে। ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের অধ্যাপক ডেইজি ফ্যানকোয়েট বলেন, সঙ্গীত চর্চায় কোর্টিসলের মতো স্ট্রেস হরমোন বা মানসিক চাপ সৃষ্টিকারী হরমোনের পরিমাণ কমে যায়। এছাড়া এটি এন্ডোরফিন হরমোনের নিঃসরণেও বেশ সাহায্য করে, যে হরমোনের মাত্রার উপর আমাদের মেজাজ ভালো থাকা না থাকা, মন খারাপ সবকিছু ডিপেন্ড করে। বুঝতেই পারছেন, আজ আমাদের আলোচনার বিষয় সঙ্গীত এবং মানসিক স্বাস্থ্য। ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই। বরাবরের মতো সাথে আছি আমি মেহসবিন বিনতি এবং আমার সাথে আছেন দুজন সঙ্গীত শিল্পী। কারা আছে পরিচয় পর্ব শুরু করে তারপর আজকের মূল আয়োজনে ফিরছি। শুরুতে আমার সাথে আছে ইসমামুল ফারহাদ, মিউজিশিয়ান অ্যান্ড মার্কেটার। হ্যালো। হ্যাঁ, ওয়েলকাম টু আওয়ার শো। হ্যালো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং মি। কেমন আছেন? ভালো আছি। আর স্পেসিফিক্যালি টপিকটা আমার জন্য খুবই একটা প্রিয় একটা টপিক, কারণ সঙ্গীত আমার জীবনে একটা বিশাল ভূমিকা রেখেছে। তো এই বিষয়ে আমি যদি কিছু জিনিসপত্র শেয়ার করতে পারি এবং অন্য মানুষকে জিনিসটা হেল্প করে, আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। এবং আমার সাথে আরও আছে সঙ্গীত শিল্পী মার্লিন। মার্লিন, ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই। Thank you very much. I'm very happy to hear and have you and you both. থ্যাংক ইউ সো মাচ। আজকের আলোচনার বিষয় হচ্ছে সঙ্গীত এবং মানসিক স্বাস্থ্য। শুরুতে যদি ইসমাম ভাইয়ের কাছে আসি, যে সঙ্গীত, হ্যাঁ, ভাইয়ের কখন আসলে মনে হলো যে আচ্ছা আমি একটু মনে হচ্ছে মিউজিক্যালি ইনফ্লুয়েন্স, বা আমার মিউজিক করতে ভালো লাগছে, কিংবা আমার প্র্যাকটিস করতে ভালো লাগছে, কিংবা আমার মধ্যে এই কোয়ালিটি বা গুণটা আছে যেটা হয়তো আমার অন্য ফ্রেন্ডের মধ্যে অন্য গুণ আছে, আপনি কখন উপলব্ধি করলেন? সো আমি আসলে ছোটবেলায় আমার বাবা মা আমাকে গান শেখাতেন। আমি রবীন্দ্রসঙ্গীত শিখেছি অনেকদিন, বাট ওটা আসলে অতটুকু আগ্রহ নিয়ে শিখতাম না, ওটা জাস্ট শেখানো হতো, শিখতাম। পরে একটা পর্যায়ে যে আমি আমার কাজিনদের থেকে গিটার বাজানো শিখি, তখন আমার মনে হয় যে না, আসলেই তো এটা দিয়ে অনেক কিছু করা যায়। সো এবং আমার প্রিয় মিউজিকগুলো এটাতে বাজানো যায়। সো তখন থেকে আমি সঙ্গীত আগ্রহ খুঁজে। মার্লিনাপুর কাছে আসি। মার্লিনাপুর শেখাটা কোথায় শুরু? আমার ব্যাপারটা একদমই আলাদা, যে বাই বর্ন শেখা। যে আমার বাবা খুব ভালো গায়, আর আমার বাবা ভীষণ কালচারাল, মাও। তো স্কুলে যা গেছি 3.5 বছরে, তার আগেই আমার বাসায় হারমোনিয়াম, এবং সমস্ত শিক্ষকরা, আমি তো খুলনার মেয়ে, খুলনায় মানে কেউ বাদ নেই যে আমার বাসায় শেখাতে আসে না। আমি কোনো একাডেমি বা কোনো গ্রুপ বা অর্গানাইজেশনে আমি কখনো যাই নাই, সবাই আমার বাসায় আসতো। তার একটা কারণ হচ্ছে যে আমার মা টিচার, তো ওনার ওই সময় ছিল না যে আমাকে কোথাও নিয়ে যায়, যার কারণে সবাই বাসায়। ওকে, দ্যাটস ওয়ান্ডারফুল। সো থাকে না যে ছোটবেলা থেকেই কিন্তু দুজনেরই বোঝা হয়ে গেছে যে আমি সঙ্গীত ভালোবাসি, বা আমার এই কাজটা করতে ভালো লাগছে, বা অন্যরা যখন কখ নিয়ে বেশি ব্যস্ত, তখন মার্লিন হয়তো বা এই কথাটাই একটু বলতে চাই যে আমি কিন্তু এই জায়গাটায় নিজে বেছে নিয়েছি। আমার বাবা মা কিন্তু এই প্রফেশনটা হোক এটা চায় নাই, এবং এটা ভেবেও তারা গান শিখায় নাই। এটা ছিল তাদের ভালোবাসার জায়গা। আমার মা সব সময় আমি দেখছি যে ম্যারেজ ডেতে কি গিফট দিচ্ছে, সঞ্চয়িতা, মানে বিভিন্ন ধরনের গানের কালেকশন, এইটা ওইটা। ইভেন আমার কাকারা ইন্ডিয়া থেকে আসবে, বাবাকে বলতো বাবলুদা কি আনবো, আচ্ছা নজরুলের একটা স্বরলিপির বই এনে তো। এই হচ্ছে আমার বাবার ক্লাস, মানে তার টেস্ট, যে এটা ওটা না, সবসময় একটা পল্লী গীতির একটা কালেকশন আইনো তো। কিন্তু সে কিন্তু কোনোদিন কারোর সামনে গান গায় না, কিন্তু ওটা তার ভালোবাসার জায়গা। কালেকশন থাকবে, মানে নিজে গাইবে, তার ভালো লাগবে। আমি একটু ইসমাম ভাইয়ের কাছে আসি। সেটা হচ্ছে এখনকার যে একটা থাকে না যে আমরা সবাই এই জেনারেশনে কিন্তু বিলং করি, এখানে যারা আছে আমাদের এখানে খুব সিনিয়র কেউ নাই আসলে। তো আমাদেরকে বলা হয়েছে আমরা অস্থির জেনারেশন, বিকজ আমরা এক ক্লিকে সব পেয়ে যাচ্ছি, এক ক্লিকে ফুড অর্ডার করছি, এক ক্লিকে অনেক সময় প্রেম ভালোবাসা হয়ে যাচ্ছে, এক টেক্সটে আবার ব্রেকআপও হয়ে যাচ্ছে, বহু কিছু হচ্ছে। হ্যাঁ, তো আমাদের দেখা যাচ্ছে কি আমাদের আসলে সবকিছু এত বেশি অ্যাভেলেবল, আমরা কিন্তু আসলে জীবনের যে ভ্যালু করা, মূল্যবোধের অনেক জায়গাটা চর্চা করা, অনেক সুন্দর সুস্থ বিষয় প্র্যাকটিস করা, ক্লাসিক ব্যাপারগুলো অনেকখানি কমে যাচ্ছে। হ্যাঁ, তো আপনার কাছে এটা কি মনে হয় যে এখান থেকে মানসিক স্বাস্থ্য ব্যাপারটাতে সাথে জড়িত? আমি স্টিল এখন এই সময়টা অতিক্রম করে চলে গিয়েছি এরকম না, কিন্তু বিষয়টা আমার কাছে মনে হয় যে আমরা মডার্ন এই যে অনেক ধরনের ফ্যাসিলিটিস পাই, যেমন ফেসবুক, এই জিনিসগুলো যেমন অ্যাডভান্টেজ আছে, আবার অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, এবং এটা খুবই অ্যাপারেন্ট। মানে আপনি কয়েকটা ডকুমেন্টারি যেরকম আমি দেখেছি যে ইউএসএ তে 2007 এর পর ডিপ্রেশন, চাইল্ড সুইসাইড এগুলো অনেক বৃদ্ধি পেয়েছে। সো আলটিমেটলি কিন্তু এগুলো সুবিধা যেমন আছে, তো বেসিক্যালি লাইফ হ্যাজ বিকাম মোর ডিফিকাল্ট, আই থিঙ্ক।
ট্রু, আই ফিল দ্য সেম ওয়ে। ইয়া, সো এটার ওই সাইডটা আসলে অনেকে এটা এখন বুঝছে মানুষ আস্তে আস্তে, বাট আই থিঙ্ক বাংলাদেশে এখনো নতুন নতুন জিনিসটা, কিন্তু আমেরিকা বা কানাডা কিন্তু অলরেডি ধরেন স্মার্টফোন অ্যাডিকশন বা এই জিনিসগুলো অনেক সিরিয়াসলি নেয় এবং তারা এটা খুব সিরিয়াসলি অ্যাড্রেস করছে, এটা ট্রিটমেন্ট দিচ্ছে, বাবা মা কনসার্ন, তারা অ্যাওয়্যার, তারা একটু এদিক সেদিক হলে বাবা মার কি বলো সাইকোলজিস্ট বা তাদের কাছে নিয়ে শরণাপন্ন হচ্ছে, যেটা আসলে আমাদের মধ্যে কিন্তু একটা ভয়, লোকে কি বলবে, আমি কেন একজন কাউন্সিলরের কাউন্সেলিং করব, আমি তো পাগল হয়ে যাই না, এই ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে প্রকট। অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষই মানসিক রোগী, কিন্তু আমরা হয়তো এটা ফাইন্ড আউট করতে পারি না। দ্যাটস দ্য পয়েন্ট। প্রত্যেকটা মানুষ মানসিক রোগী কোনো না কোনো ওয়েতে। হ্যাঁ, কারণ এইটা মানে আমার অনেক রাগ বেশি, আমি অনেক ইমোশনাল, তো আমি নিজেই নিজেকে সাজেস্ট করি বা ডক্টরদের সাথে কথা বলি, কারণ এইটা একটা ব্লেসিংস যে সঙ্গীত শিল্পীরা অনেক দ্রুত মানুষের কাছে যেতে পারে। আই হ্যাভ এ লট অফ ফ্রেন্ডস, দেয়ার ডক্টরস, মানে খুব প্রতিষ্ঠিত ডক্টর, যে দেশে বিদেশে কিছু হলে আমি হয়তো বলছি যে ভাই আপা আমার এরকম লাগতেছে, তো সাথে সাথে সাজেস্ট করছে যে তোমার এটা 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 এই জন্য এটা হচ্ছে। তখন আমার ভিতরে একটা ইন্টারেস্ট হয়েছে যে মানসিক রোগটা কিরকম হয়, আমি কোন আচরণটা করলে ওটা অস্বাভাবিক, এটা জানার একটা ইচ্ছা আমার তৈরি হয়ে গেছে যে এটা করতেছি এটা স্বাভাবিক না, এটাই আমার মানসিক রোগ। আমার মনে হয় যে এটা মানসিক রোগ না, এটা একটা অ্যাওয়ারনেস, যে আপনার এটা মনে হচ্ছে যে আমি এই ট্র্যাকের বাইরে গেলে ওটা একটু অস্বাভাবিক, ওটা একটু অসুস্থ, বা ওটা আমি বেশি করছি বা রাগ বেশি করছি। আমার মনে হয় যে এই অ্যাওয়ারনেসের জায়গা থেকে কিন্তু প্রমিসেস জানতে চাই প্রোগ্রামটা, যেগুলো আমাদের প্রতিনিয়ত হচ্ছে, ঘটছে, আমাদের হরমোনাল সিক্রেশন হচ্ছে, আমাদের মন খারাপ হচ্ছে, মেজাজ খারাপ হচ্ছে, আপনি ডিভোর্স বলেন, আপনি চাইল্ড সুইসাইড বলেন, আপনি ডিপ্রেশন বলেন, কিংবা নানা ধরনের থাকে না যে কম্প্যারিজন, ফেসবুকে অন্যের পোস্ট থেকে নিজের লাইফ কম্পেয়ার করে ফেলা, হ্যাঁ এইটাই বেশি হয়। ওয়াই মি, আমাকে তো আল্লাহ কিছু দিল না, এত সহজে কিভাবে প্রমোশন হলো, এত সহজে ভালো বিয়ে কিভাবে হলো, ব্যাপারগুলো কিন্তু এরকমই খুব ছোট ছোট ইস্যু। তো যখন এই স্ট্রেসের সাথে আসলে মিউজিক এরকম ডিভাইন একটা ব্যাপার, হ্যাঁ, সমন্বয় করছে একজন মানুষ, হ্যাঁ, হোয়াট ইজ ইয়োর প্রসেস? আপনি কিভাবে নিজেকে দুইটা জায়গায় পারফর্ম করান বা বেস্টটা দেওয়ার ট্রাই করেন? একটু কমপ্লেক্স, কারণ দুইটা ফিল্ডই আসলে একটু ইনকনসিস্টেন্ট। লাইক আপনি ধরেন একটা সাপোজ একটা ব্যাংকের জবটা যেরকম হয়, যেরকম ধরেন রেগুলার একটা টাস্ক থাকে, সো অনেকে ওই টাস্কগুলোর মধ্যে ফ্রিডম খুঁজে পায়। সো আই এম কাইন্ড অফ জেলাস অফ দেম, কারণ ওরা জীবনে অলরেডি দে আর এট পিস। বাট মার্কেটিংয়েও যেমন, মার্কেটিং কিন্তু ইজ মোস্টলি বেসড অন ক্যাম্পেইনস, মানে আপনি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করবেন, বিভিন্ন ওয়েতে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন, এটা কনসিস্টেন্টলি চালাবেন, এমনিতেই আপনার প্রোডাক্টটা মানুষ জানবে এবং এটা ভালো জিনিসগুলো জানবে এবং মানুষ আপনার কাছে আসবে। সো মার্কেটিং কিন্তু এমন না যে আপনার মাসে 5টা একই ধরনের ক্যাম্পেইন হবে, সো এটাও কন্টিনিউয়াসলি ইউ হ্যাভ টু বি ইন এ ক্রিয়েটিভ প্রসেস। গানের ক্ষেত্রে তো এটা আরো অদ্ভুত, মানে গান ধরেন আমি যেমন নিজে গান লিখি, সো গানটা যে আসে বোঝা যায়, ঠিক আছে এই গানটা আমার কাছে আসছে, আর এই গানটা আসলে আমি ফোর্স করে লেখার চেষ্টা করছি। সো আই থিঙ্ক এটা আমার বয়স এখন অনেক কম, বাট আমি এটা আস্তে আস্তে শিখছি যে আসলে মিউজিকটা আসলে যেই কারণে আমি ভালো লাগার যে ফিলিংটা, মানে ফোর্সিবলি না করা, মানে যখন আসছে তখন করা, এবং চাকরিও নিজেকে ঠিক রাখা। সো প্রফেশন একটা জিনিস, আবার মিউজিকের ওই পার্টটাও আছে। আবার দেন এগেইন অনেক শিল্পী আছেন যারা এই দুইটা কাজই খুবই স্ট্রংলি করছেন। সো আই থিঙ্ক ওই তো মানে সবার লাইফে স্ট্রাগল আছে, মিউজিশিয়ানদের দেখে মনে হয় যে আসলে তাদের কি সুন্দর জীবন। না 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 না, সবারই অনেক স্ট্রাগল, অনেক কি বলবো স্ট্রেসফুল লাইফ। একটু আগে আমরা স্ট্রেস নিয়ে কথা বললাম, এই মুহূর্তে একটা ব্রেক নেই, ব্রেক থেকে ফিরে আবার সময় ধরে গল্প করছি। সো ইউ ওয়াচিং প্রমিসেস জানতে চাই উইথ মেহজাবিন রিন্তি। আজকে আমরা কথা বলছি সঙ্গীত ও মানসিক স্বাস্থ্য নিয়ে। এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরে আবার সময় ধরে কথা হবে। বি ব্যাক সুন। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই। আজকে আমরা কথা বলছি সঙ্গীত ও মানসিক স্বাস্থ্য নিয়ে। বরাবরের মতো সাথে আছি আমি মেহজাবিন রিন্তি, আমার সাথে আছে ইসমাম ভাইয়া এবং মার্লিন। মার্লিনের কাছে একটু যাব, যারা একদম প্রফেশনাল শিল্পী, যে যাদের প্রফেশন হচ্ছে গান গাওয়া, গানটাই মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, যারা শুধু গান নিয়ে আছে, তাদের জন্য স্ট্রেসটা বা মেন্টাল হেলথের জায়গাটা কিরকম থাকে কারেন্ট মার্কেটে? আমার জায়গাটা বলি যে আমরা যে জেনারেশনে এসে পড়েছি, যেমন ধরেন 50 ইয়ার্স ব্যাক যখন সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমিন বাড়ি আমাদের লেজেন্ডারি শিল্পীরা যখন আসছে, ওনাদের স্ট্রাগলিংটা ছিল একরকম, কি যে মাইক্রোফোন নাই, চিৎকার করে গাইতে হইতো। আর আমাদের এখন হচ্ছে যে মানে পিন ড্রপ সাইলেন্স মাইক্রোফোন, আমরা একটা গান 7 বার করে ভয়েস দিতে পারছি, মিউজিশিয়ান বা ডিরেক্টর পাঠায় দিচ্ছে, করে ফেলতেছি। কিন্তু আমরা একটা অসুস্থ সময়, অসুস্থ প্রতিযোগিতার মধ্যে প্রতিযোগিতা করছি। কেন? তখন ছিল
যে গান সবাই গাইতে পারে না, এটা স্রষ্টা দেয়, সেটা থেকে আসে। আর এখন হচ্ছে যে 4 টাকা আছে সেই গান গাইবে। তো এখন 100 মানুষের ভিতরে দেখা যায় 30 জন হচ্ছে আসলে গান গাইতে পারে বা সেই সুরটা স্রষ্টা দিয়েছেন, আর 70 জনই হচ্ছেন আমি গান গাইবো। কিভাবে গাইবো এটা আমি জানি না। তো এই প্রতিযোগিতা করতে যে তাদের সাথে আমাদেরকে কম্পিটিশনটা যে করতে হচ্ছে, এটার স্ট্রেস অনেক। কারণ আমি গান গাইছি, হঠাৎ করে যে আমার গানটা 1 টেকে নাও হতে পারে, 3 টেকেও হয় না, শিল্পী অনেক সময় হ্যাং হয়ে যায়, যেটা আজকে অলরেডি হয়েওছে। এই যে একটা চ্যালেঞ্জ, অনিশ্চয়তার সাথে যুদ্ধ করা, এটাই সবচেয়ে বড় ব্যাপার। কারণ আমাদের কোনো কিছুর কোনো স্টেবিলিটি নাই। আমরা বলতে পারি না যে হ্যাঁ আমি ওখানে যাব, যে এটা করে ফেলবো। প্রত্যেকটা মুহূর্তে অনিশ্চয়তার সাথে আমরা যুদ্ধ করি। মনে হয় কি যে মার্লেন, যেটা আমার মনে হয় যে আর্ট ফর্ম যেটা, এটা তো একটা শিল্প, একটা শিল্প সত্তা বা একটা আর্ট ফর্ম। এই জিনিসগুলো না কোনো ছকে ফেলা যায় না, কোনো সময়ের স্কেলে ফেলা যায় না। হ্যাঁ, আর একটা জিনিস যেটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা আমি কাজে লাগাই, যে মিউজিকের যে হিলিং, যেমন আপু আমার খুব মন খারাপ, আমাদের তো প্রতি মুহূর্তেই বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। হয়তো প্রডিউসার একটা বকা দিল, ডিরেক্টর একটা বকা দিল, আমার সাজটা ভালো হয়নি, মেকআপ নষ্ট হয়ে গেছে, সব কিছু মাথার মধ্যে। খুব যখন মন খারাপ তখন আমি একটা পার্টি সং শুনি, খুব উৎসব মুখর একটা গান শুনি, যাতে আমার মনটা ভালো হয়ে যায়। কোনোভাবেই আমি তখন কোনো স্যাড রোমান্টিক গান শুনি না। তখন আমি বুঝি যে মিউজিক কত বড় শক্তি, কিভাবে মনটাকে আরেক দিকে ঘুরায় নিয়ে যায়। মানে আমার মাও যদি একটা গান শোনা, বলি তাড়াতাড়ি এটা বন্ধ করো, আমার মনটা আরো খারাপ হয়ে যাচ্ছে, তখন আমি একদম ফিল করি যে মিউজিক কি শক্তি এর ভিতরে। মানসিক যে স্বাস্থ্য যেটা, এর সাথে যে সঙ্গীতের কি একটা বিষয়, মানে এটা ভয়াবহ। ছোট্ট বাচ্চা 2 বছরের কিচ্ছু বোঝে না, একটা কিছু টিভিতে বাজতেছে, সে নাচতেছে, সে কিন্তু কিছু জানে না, অটোমেটিক্যালি সে নাচতেছে। দিস পাওয়ার যে তোমাকে এই মুহূর্তে আসলে কাঁদিয়ে দেওয়া, এই মুহূর্তে হাসিয়ে দেওয়া, এই মুহূর্তে পজিটিভ এনার্জি দেওয়া, নেগেটিভ এনার্জি দেওয়া, হ্যাঁ, ভয়ের একটা ফিলিং কাজ করে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কাজ করছি, নাটকের পিছে আমরাই ভয়েস দিচ্ছি, তাই না? সো আমার একটা ছোট ইনপুট ছিল, সেটা হচ্ছে আপনি ব্যালেন্সিং নিয়ে কথা বলছিলেন, তো এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হচ্ছে এই ব্যালেন্সিং আমি পারতাম না। এটা কিন্তু কেউই প্রথমে পারার কথা না আসলে, কারণ আমাদের তো এটা ট্রেন করা হয়নি যে কিভাবে তুমি ঢাকা শহরে দৌড়ে দৌড়ে সব কাজ করবা, এত কিছু ম্যানেজ করবা, এর মধ্যে আর কত কিছু হয়। সো আই থিঙ্ক এখানে মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ আর ভেরি, মানে এটা খুবই ইন্টারচেঞ্জেবল আর কি, মানে দুইটা আসলে একই জিনিস, একটু একটা সাইড আর একটা সাইড। সো মানে আই স্টার্টেড টেকিং কেয়ার অফ মাই বডি, সো দ্যাট ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ। দ্য ফুড আই ইট, কী ধরনের খাবার আসলে আমার জন্য ভালো, এটা কিন্তু প্রত্যেকের নিজের খুঁজে বের করতে হয়। সো এই জার্নিটা কিন্তু খুবই ক্রুশিয়াল, যেটা স্পেশালি মিউজিশিয়ানরা যেমন একটু ফ্রিডম পায়, যে কারণে দেখা যায় অনেক মিউজিশিয়ানরা কিন্তু সাস্টেইন করতে পারে না। কারণ আমি এখানে আসি যে এই যে ফিজিক্যাল হেলথের যত্ন নেওয়া, মেন্টাল হেলথের যত্ন নেওয়া, এই প্রফেশনে থাকার কারণে হোক কিংবা তাদের ফ্যান হিসেবে হোক, আমরা কিন্তু অনেক স্বনামধন্য মানুষকে দেখি, এত ট্যালেন্টেড, মানে যাদের মিউজিক শুনলে আসলে গুজবাম্পস হয়। এই মানুষগুলো শুধুমাত্র ফ্রিডম বলেন কিংবা খ্যাতি বলেন কিংবা কোন একটা অদ্ভুত জায়গায় যে অনেক বেশি ট্যালেন্টেড, তো তারা কিন্তু অনেক হিসাব কিতাব, আমার মনে হয় যে যারা বেশি ট্যালেন্টেড তারা কিন্তু একটু অন্যরকম হয়, অন্যরকম মন মানসিকতা, ব্যালেন্সড কম না, একটু পাগল। এটা একটা কিউট পাগল কিছু শরীর, এটা তো আসলে খুব ফিজিক্যাল একটা জিনিস। হ্যাঁ, কিন্তু তারা কিন্তু ওই ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারটা তো ওভাবে হয়তো ইম্পর্টেন্স দেয় না, আরে এটা কোনো ব্যাপার না, এই টোনেই কিন্তু কথা বলে। কিংবা স্মোকিং করছেন একটার পর একটা, কিংবা অনেক ক্ষেত্রে তাদেরকে আমরা ড্রাগের দিকেও যেতে দেখি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে না, এই জায়গাটা খুব ভয়াবহ আকার ধারণ করেছে। এখানে আমি ডিফার করতে চাই, এটা আমি সারা জীবন আমাকে শোনানো হয়েছে যে মিউজিশিয়ানরা ড্রাগ করে, এই করে সেই করে, বাট আমি ধরেন এটা একদম খুবই কনফিডেন্টলি বলতে পারবো যে আমার ইউনিভার্সিটিতে আর ধরেন আমার আমি ধরেন ব্যান্ড মিউজিকে বেশি অ্যাফিলিয়েটেড, ব্যান্ড মিউজিক কমিউনিটিতে ড্রাগ এডিক্টের নাম্বারটা কাছাকাছি, বরং মিউজিক ইন্ডাস্ট্রিতে কম আমি বলবো। সেইটা আসলে ফলস পারসেপশন, 2-1 দেখে হয়তো এটা মাথায় আসছে, বাট না ভাই, বিং আ মিউজিশিয়ান আমি কিন্তু এটাও বলছি না, আমরা কিছু অল্প কিছু দেখি, এটা তো প্রত্যেকটা প্রফেশনেই আছে। আমি পার্সোনালি, আমি যখন প্রথম কাজ শুরু করি প্রফেশনালি, আমি তো ছোট থেকে শিশু শিল্পী থেকে কাজ করছি, তো সামহাউ আর মানে আমার অ্যাটিটিউডটাই সবসময় এরকম, খুব লাইভলি। কিন্তু আমি সিগারেট খাই না, মদ খাই না, কিন্তু আমি চিয়ার আপ। তো দেখা যায় বন্ধু বান্ধবরা বা সিনিয়ররা একটা আড্ডায় অনেক কিছুতে বলে, কি ব্যাপার তুই এটা খাচ্ছি না? আমি যদি দেখো আমি মেন্টালি চিয়ার আপ, আমার অন্য কিছুর তো দরকার নেই। আমি যদি ন্যাচারালি চিয়ার আপ হইতে পারি, তো কেন আমি অন্য কিছু নিব বা কোনো পিলস নেব বা কোনো ড্রাগস নেব? কারণ আমার ভিতরে তো আছে
সেটাকেই আমি সবসময় ঝালাই করি। আমার না যে এটা ওই সেলফ কেয়ার ব্যাপারটা ইম্পর্টেন্ট, অ্যাওয়ারনেসের ব্যাপারটা ইম্পর্টেন্ট, এটার জন্য এটা আমার জন্য খারাপ, এটা উপলব্ধি করা সবচেয়ে বড় হচ্ছে যে সেলফ কনসালটেন্সি, যে নিজেকে নিজে বোঝাও। আমি বলি কেন আমি স্মার্ট হতে পারবো না সিগারেট না খাইলে, মদ না খাইলে? আমার ভিতরে কিসের কমতি আছে যে ওইটা খাইলেই আমি স্মার্ট? এইটা আমি বুঝাই, আমার ছোটদেরকেও বুঝাই, হ্যাঁ, যে যারা আমার নেক্সট জেনারেশন তাদেরকেও বুঝাই যে স্মার্ট হওয়ার জন্য অ্যাকচুয়ালি এগুলোর কোনো প্রয়োজন নাই। স্মার্টনেস অ্যাকচুয়ালি ড্রেসে না, তোমার ভেতর থেকে তুমি চৌকস হও, যে তুমি রান্না করতে পারবা, তুমি গান গাও বলে যে তুমি কোনো কাজ করতে পারবে না, চায়ের কাপ আগায় খেতে পারবে না, তা না। আমি চেষ্টা করি সপ্তাহে একদিন জিমে যাওয়ার, কারণ মানুষ বেঁচে থাকে মৃত্যুর দিকে যাওয়ার জন্য, কিন্তু যতদিন বেঁচে আছি ততদিন অন্তত সুস্থ থাকতে হবে, বাঁচার মতো করে বাঁচতে হবে আর কি, তাইলেই লাইফটা সুন্দর। যে আমি আমার যৌবন সময়টা আমি কাটাই দিলাম আর বুড়া তো হয়ে যাব, তখন আমি এ ব্যথা সে ব্যথায় আমি ভুগতে চাই না। চমৎকার। ইসলাম ভাইয়ের কাছে একটু আসি। ইসলাম ভাই, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় খুব অল্পতে মেজাজ চিড়চিড়ে হয়ে যাচ্ছে, মন খারাপ করছি, রিলেশনশিপগুলো এখন বেশ ঠুনকো, বা আমরা ওইভাবে হয়তো ফিল করতে পারছি না। অনেক বেশি অ্যাভেলেবল মানুষ, আপনি ফেসবুকে যান, হোয়াটসঅ্যাপ করেন, টিন্ডার করেন, সো মেনি অপশনস। তো এখন তো আমাদের ডিপ্রেশন বলেন, মন খারাপ বলেন, কিংবা দুর্ঘটনা, অঘটন, এই ব্যাপারগুলো খুব বেশি সামনে পড়ে প্রতিনিয়ত। এই যে আপনি বললেন যে ডিভোর্স রেট এখন অনেক হাই, এটা ইটস এ ম্যাটার অফ কনসার্ন, কিন্তু যে কেন ডিভোর্স রেট এত বাড়বে? আমাদের বাবা মারা সেই যুগে কিছুই ছিল না, দুইটা হাড়ি নিয়ে সংসার শুরু করেছে এবং তারা 40 বছর দিব্যি সুখে আছে। আমাদের 4 মাসে কেন কি হচ্ছে, 4 বছরে কি হচ্ছে? ধৈর্য কম হয়ে গেছে আমাদের, ধৈর্য কম এই জেনারেশনের। আমাদের বাবা মা, আমি যদি আমার পরিবার, তাদের অনেক অশান্তি, অনেক কিছু নিয়ে মিলছে না, কারণ দুটো মানুষ তো কিভাবে মিলবে? দুটো মানুষ দুইটা পরিবারের দুইটা জায়গায়, এটা মিলে না, প্রত্যেকটা মানুষ আলাদা, কিন্তু তাদের ভিতরে কম্প্রোমাইজিং ছিল, ম্যানেজ করা ছিল, ধৈর্য ছিল। আর এখন আমরা সবকিছুই দ্রুত চাই, সবকিছুই দ্রুত শেষ, মানে সবকিছুই টপ করে চাই, রাতের ভিতরে তারা হয়ে যাব, এরকম। এখানে একটা বিষয় কি, আগে ধরেন ম্যারেজ ওয়াজ দ্য অনলি ইনস্টিটিউশন ফর ইওর ফান অ্যাক্টিভিটিস, ফর ইওর আউটডোর অ্যাক্টিভিটিস। আগে তো মানুষজন তো বের হতে পারতো, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে আই থিঙ্ক, যে আগে অতটা বের হতে পারতো না, অথবা পুরো লাইফের জন্যই ম্যারেজ ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন। বাট এখন এসে আসলে এটা না, সত্যি কথা। এখন অনেক আছে ম্যারেজ ছাড়াও দে ক্যান গেট এভরিথিং, হ্যাঁ, ইন আ হালাল ওয়ে অর হারাম ওয়ে, ইন এভরি পসিবল ওয়ে। আমি মতে একটা ব্রেক নিচ্ছি, আড্ডা বেশ জমে গেছে। হ্যাঁ, ধৈর্যের শক্তির কথা আসছিল, দর্শকদেরকে ধৈর্য কমে গেছে, সামান্য একটু ধৈর্য ধরতে হবে, বিকজ আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে এখনই ফিরছি, ফিরে এসে আবারও জমজমাট আলোচনায় ফিরছি, সাথে থাকুন। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস। জানতে চাই, আজকে আমরা কথা বলছি সঙ্গীত ও মানসিক স্বাস্থ্য নিয়ে। বরাবরের মতো সাথে আছে আমি মেহজাবাদ বিনতি, এবং সঙ্গীত নিয়ে কথা বলতে বলতে মেন্টাল হেলথ ব্যাপারটা চলে আসে। তার সাথে এখনকার যে 2021-এ এসেছে সামাজিক অসঙ্গতি, আমাদের যে ডেইলি লাইফের প্রবলেম, কষ্ট, হতাশা, না পাওয়া, ইকুইলিব্রিয়াম পয়েন্টটা খুঁজে না পাওয়া, সব কিছু নিয়ে কথা বলছে। ইসলাম ভাইয়ের কাছে আসবো। ইসলাম ভাইয়া, এখনকার জেনারেশনে একটু কথা বলি, মেন্টাল হেলথ। আপনি একটা চমৎকার কথা বলেছেন যে আমার শরীরে, আমার জীবনের দুটো ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে ফিজিক্যাল হেলথ আর মেন্টাল হেলথ। হ্যাঁ, কিন্তু আমরা কেন জানি ফিজিক্যাল হেলথ নিয়ে যে পরিমাণ বাড়াবাড়ি লাফালাফি করি, বা যে পরিমাণ অ্যাওয়্যার, মেন্টাল হেলথকে তার 2 পয়সা দামও দিই না। আমার ক্যান্সার হচ্ছে, আমি চেক ইন দিয়ে সবাইকে জানিয়ে, সবাইকে দোয়া প্রার্থী হয়ে আমি চলে যাচ্ছি সিঙ্গাপুর। বাট ওয়েন ইট কামস টু মেন্টাল হেলথ, আমি কাউকে বলতে, কষ্ট বলতে লজ্জা পাচ্ছি, কাছের মানুষকে, বিশ্বাসের জায়গা থেকে কমতি হোক, ঘাটতি হোক, কিংবা এখন তো প্রমিসেস মেডিকেল লিমিটেড বলেন, কিংবা এরকম প্রচুর অনলাইন অফলাইন সেবার সুযোগ আছে, আপনার চেহারাও দেখাতে হয় না। হ্যাঁ, আপনি জাস্ট একটা ফোন কল করবেন, আপনি আপনার কষ্টের কথা বললেন, সে আপনাকে বললো এটা করেন না, এটা করেন, 2-3টা প্র্যাকটিস করেন, কিংবা আমার কাছে আসেন। এত সুযোগ, আমরা সুযোগগুলো নিচ্ছি না। আমার মনে হয় কি যে অ্যাওয়ারনেসের অভাব আর আমাদের প্র্যাকটিসের অভাব। যেমন কোভিডের সময় আই ওয়াজ ফিলিং সো ডাউন, সবকিছুর জন্য আমার লাইফ চেঞ্জ, আমি বেরোই না, আই ওয়াজ গেটিং ফ্যাট, আমি বাইরে যেতে পারছি না, আমি লং ডিস্টেন্স রিলেশনশিপে আছি, হ্যাঁ, আমি হাজব্যান্ডকে টিকিট করার পর দেখতে পারছি না, সবকিছু এলোমেলো, শোজ যেগুলা জানি কেমন করে হচ্ছে, কাউকে দেখি না। আই ওয়াজ অ্যাকচুয়ালি ফিলিং ডাউন। হোয়াট আই ডিড, যেহেতু আমি অ্যাওয়্যার, আমি প্রতিদিন এরকম মানুষের সাথে বসি, কথা বলি, কাজ করি, আমি কল দিয়ে বলেছি আমার মন ভালো না, এখন আমাকে বলেন কি করব, কি। উনি কিন্তু আমার জানা কথাগুলোই বলছে, বিকজ এই কথাগুলো আমি অডিয়েন্সকে বলি। এই কথাটা বলার কারণ হচ্ছে, আমরা যারা এখানে বসেছি, আমাদের লাইফ কিন্তু পারফেক্ট না, আমাদের সবার স্ট্রেস আছে, দুঃখ আছে, কষ্ট আছে, না পাওয়া আছে, বাট হ্যাঁ, উই আর অ্যাওয়্যার যে
এটা আমি এটাতে অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি, আমি একটু হেল্প নিলাম, আবার কিন্তু পারফেক্ট ছড়ছড়া হয়ে গেলাম। কি বলবেন এর প্রসঙ্গে, কেন যাচ্ছি না? ডেফিনেটলি বিকজ স্পেশালি এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা মিস করে যাই, সেটা হচ্ছে when someone is down or depressed, he or she is not good company. আমি যদি এখন ডিপ্রেস থাকতাম, আপনার আমার সাথে কথা বলতে ভালো লাগতো, এন্ড আপনি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আপনি তো চাইবেন আপনার ভালো ফিলিং এ থাকতে। সো ইটস ওকে টু সামটাইমস অ্যাভয়েড পিপল হু আর ডিপ্রেসড। মানে আমি এটা খারাপ সেন্সে বলছি না, জাস্ট বলছি এটা ন্যাচারাল ইনস্টিংক্ট, যে আমার যে জিনিসটা আমার মুড ভালো করবে সেটা আমাকে আকৃষ্ট করে, আবার যে জিনিসটা আমার মুডটা ডাউন করবে সেটা আমাকে অতটা টানে না। তো দেখা যায় যে ক্লোজ হলে বা ফ্যামিলি মেম্বার হলে আমরা সেই এফোর্টটা নেই, বাট একটা র্যান্ডম মানুষের জন্য আমরা এটা নিব না। তো এটার জন্য তো খুবই সিম্পল হচ্ছে কি, আসলে এখন অনেক কিছু আছে, অ্যাপ থেকে শুরু করে মানে আজকের আমাদের যে অর্গানাইজেশন প্রমিসেস মেডিকেল লিমিটেড, সো এরকম অনেক অপশনস আছে। সো এটা জাস্ট অ্যাওয়ারনেসের কথা যে বললেন, অ্যাবসলিউটলি ট্রু। এবং আই থিঙ্ক এটা মানে ভেরি সুন সবার লাইফে নিয়ে নেওয়া উচিত, বিকজ কাউন্সেলিং ইজ সামথিং, বা মেন্টাল হেলথের যে হেল্পগুলো নেওয়া পসিবল, এগুলো নিয়ে অ্যাকচুয়ালি আপনার অনেক বেনিফিট হবে। মানে একজন যে এটার বিষয়ে কিছু জানে না, সে কিন্তু আপনাকে আরো ড্যামেজ করতে পারে তার কাছে যদি আপনি নিজেকে শেয়ার করতে চান। সো এটার ক্ষেত্রে আসলে আমি বলবো যে হ্যাঁ, যে প্রফেশনাল হেল্প নিতে কোনো বাধা নেই। আপনি একটা খাবার কিনছেন, আপনি রেস্টুরেন্টে যেয়ে খাচ্ছেন, ইটস জাস্ট পেইড সার্ভিস। এবং প্রফেশনাল হেল্পের জায়গাটা কিন্তু মানে সবচেয়ে সেফেস্ট জায়গা। আপনি যদি আপনার কনফিডেন্সিয়াল ব্যাপার ধরেন, কিংবা লজ্জা অনেক সময় আমাদের থাকে, বা আমরা বলতে চাই না দুঃখ কষ্টের কথা, আমার ফেসবুকে এত ভালো ইমেজ, আমি কিভাবে আমার এই দুঃখের কথা বলি, তো এগুলা কোনো আসলে বিষয় না। আমি যাই একটু মার্লিন আপুর কাছে, যে মিউজিক কিভাবে মার্লিনকে আসলে থাকে না যে সতেজ রাখে, প্রাণবন্ত রাখে, লাইভলি রাখে। হ্যাঁ, যেহেতু আমাদের এটা আজকের টপিক, ইউ আর প্রফেশনাল সিঙ্গার, তোমার কাছেই জানবো তোমার ক্ষেত্রে ব্যাপারটা। এই প্রসঙ্গটা একটু আগেই আমি বলছিলাম যে আমি যখন খুব খারাপ লাগছে, কারণ জীবনটার নিয়মটাই এরকম যে ক্রমাগত সুখ এটা জীবনের নিয়ম না, সব কিছু থাকবে, সব কিছু নিয়েই জীবন। তো আমাদের বিভিন্ন স্ট্রেস আসে বিভিন্ন সময়, ক্যারিয়ার নিয়ে, এটা নিয়ে, ঘরে বাইরে বিভিন্ন রকম। কিন্তু আমার যেটা হয় যে আমি এইখানেই হচ্ছে আমার এটা পাই, যে যখন দেখি যে আজকে আমার 2 দিন কোনো কাজ নেই, সাথে সাথে আমি মিউজিশিয়ানস খবর দেই যে আসো প্র্যাকটিসে বসি, কারণ ওইখানেই হচ্ছে আমার হিলিং। ওইখানে গেলেই আমি আমার ফ্রাস্ট্রেশনগুলা, হ্যাঁ, অ্যাংজাইটিগুলা আমি ফ্রি হইতে পারবো। আর একটা জিনিস হচ্ছে যে মিউজিক সেই সাথে প্রকৃতি। আমি যেটা করি যে চলে যাই, নার্সারি যাই, কারণ ঢাকা শহরে এত দ্রুত প্রকৃতি কোথায় পাবো। তো আমি নার্সারি যাই, ওখানে বসে আমি গান গাই এবং আমি লাইভ দেই। গান গেয়ে গেয়েই আমি লাইভ হাঁটছি সারা নার্সারি, ওরা আমাকে চেনে। আগারগার রেডিওর, আমি তো রেডিওর জকি এবং অ্যানাউন্সার স্টাফ, তো ওখানে বসে আমি ভালো লাগছে না, এবারে ঘুরি। মানে আমার ফেসবুক ঘাটলে প্রতি সপ্তাহে অন্তত 2টা লাইভ দেখবে যে রেডিওতে ফুল বাগানে গান গাচ্ছি। আচ্ছা, তো এটা হচ্ছে হিলিং, এবং সত্যিই কিন্তু তাই প্রত্যেকের জন্য। মনে হয় যে এক একজনের হিলিং পয়েন্ট এক এক রকম। তোমার যেমন নার্সারিতে বলছো, আজানের ধ্বনি, অনেক মানুষ আছে যে তার মাগরিবের আজানের ওই সুরটা শুনলে সে স্পিরিট পায়। কোরআন শরীফ পাঠ করার একটা সুর আছে, কারণ কি, যে সুরটা দিয়ে দিয়েছে, কারণ তুমি ওর ভিতরে ঢুকতে পারবা। হ্যাঁ, যে ওই জায়গায়ও সুর আছে। আমি যেহেতু বাইবন খ্রিস্টান, আমারও প্রার্থনা সঙ্গীত হচ্ছে আমাকে প্রস্ফুটিত করে। হিন্দুরাও দেখবেন যে প্রার্থনা সঙ্গীত করে। তো সঙ্গীত সব জায়গায় আছে। যখন একটা মানুষ সুরে সুরে কোরআন পড়ে, সেটাও একটা টিউন তৈরি হয়। টিউন ছাড়া কিভাবে সম্ভব? এখন মনে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলে আরো ভালো হতো না? আড্ডার জন্য একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকে। আমি টিশাম ভাইয়ের কাছে আসি। মার্লিন একটা কথা বললো না যে ওর হচ্ছে এরকম ফুলের বাগানে হেঁটে গান গেতে ভালো লাগে, এবং দ্যাট ইজ হার হিলিং পয়েন্ট। এখন এক একজনের হিলিং পয়েন্ট কিন্তু এক এক রকম। অনেকের পেইন্টিং হিলিং পয়েন্ট, অনেকের হয়তো বা একটু বাইরে যে বার্গার কিং এর বার্গার খেয়ে আসলাম, অনেকে মার কাছে শুয়ে থাকলাম, অনেকে একটু আমি একটা ট্রিপে চলে গেলাম 2 দিনের জন্য, সেটা যেখানেই হোক না কারণ, দেন ফিরে এসে আমি একটা নতুন স্পিরিট নিয়ে জবে ঢুকলাম। এরকম এক একজনের এক এক রকম। তো আমার মনে হয় যে নোয়িং আওয়ারসেলফ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা এই যুগে একদমই সময় দিই না। কে কি বললো, কে কি ভাবলো, কি পড়বো, কি খাবো, কি করলে সুন্দর লাগবে, কি করলে পশ লাগবে, কি করলে ফেসবুকের প্রোফাইল পিকচারটা আরো চকচকা হবে, আমরা কিন্তু এদিকে বেশি ব্যস্ত। রাদার আমার মন কি চায়, আমি কিভাবে আরো নিজেকে ইমপ্রুভ করবো, ব্যাপারটা নিয়ে একটু আপনার কাছ থেকে জানবো। তার আগে একটা ব্রেক নেওয়ার জন্য ইনস্ট্রাকশন চলে এসেছে, আমার কিচ্ছু করার নেই, সরি ফর দ্য ইন্টারাপশন। ওকে, এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি। ব্রেক থেকে ফিরে আমরা ভাইয়ের কাছ থেকে উত্তরটা নিব, সাথেই থাকুন।
ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই। আজকে আছি মেহজাবিন বিনতি বরাবরের মতো, এবং আজকে আমাদের টপিক হচ্ছে সঙ্গীত ও মানসিক স্বাস্থ্য। সঙ্গীত শিল্পী এবং মার্কেটার ইসমামুল ফারহাদ আমাদের সাথে আছে। ভাইয়ের কাছে একটা ব্রেকে যাওয়ার আগে কোয়েশ্চেন রেখে গেছিলাম, নিজেকে চেনা, নিজেকে জানা, নিজেকে সময় দেওয়া আমরা কতটুকু দিই, কি করছি বলেন তো? এটার জন্য আসলে আমার মনে হয় যে যেমন আমি কিছুদিন যোগ ব্যায়াম শেখার চেষ্টা করেছি, রিসেন্টলি আমি ক্যারাটে ক্লাসে জয়েন করেছি। তো যে কোনো আর্ট ফর্ম, ক্লাসিক্যাল মিউজিক অ্যাজ ওয়েল, যে কোনো যেমন শরীর চর্চার ক্ষেত্রে ক্লাসিক্যাল আর্ট, ক্লাসিক্যাল ফর্মে যেই নলেজগুলো আছে এগুলো ইউজুয়ালি হয়েছে কি স্পিরিচুয়ালিটি পার্টটুকু অ্যাড্রেস করে। যেমন আমার পয়েন্ট হচ্ছে কি যে সেখানে যেমন এক্সপ্লেনেশনগুলো আরেকটু দারুণ। যেমন ফর ইনস্টেন্স সঙ্গীতের 7টি স্বর, এই স্বরগুলো কিন্তু খুব ন্যাচারাল ফেনোমেনন, মানে এটা কিন্তু এমন না যে আমি ক্রিয়েট করছি। ইটস লাইক আ ভাইব্রেশন দ্যাট ইজ টিউন উইথ দ্য ওয়ার্ল্ড। যেমন বলা হয় যে এই মেজর স্কেলের ভাইব্রেশন ইজ রেজোনেন্ট উইথ ওয়ার্ল্ডের ভাইব্রেশন। সো যখন আপনি এই মেজর করবেন তখন আপনার একটা অটোমেটিক্যালি, যেমন মন্ত্রগুলো যে পড়ে মানুষ, সো সঙ্গীত কিন্তু আসলে অনেক ফিজিক্যাল, মানে এতটাও ইয়ে না। যেমন ভাইব্রেশন কিন্তু আমাদের ফিজিক্যালি এফেক্ট করার ক্ষমতা রাখে। সো আমার কথাটা হচ্ছে কি, যেমন এখানে ছোট ছোট বেশ কিছু নিজের মতো করে অভ্যাস তৈরি করা উচিত, যে অভ্যাসগুলো আপনাকে আপনার কমফোর্ট জোনে নিয়ে যায়। যেমন একটা আমি ছোট করে শেয়ার করতে পারি, যেমন আমি একটা জিনিস করে আমার অনেক কাজে দিয়েছি, স্পেশালি বিকজ কনসার্টে, যেমন রক কনসার্টে অনেক নয়েজি হয়ে যায় এনভায়রনমেন্ট। সো তখন যেমন আপনি যদি কানে ইয়ার প্লাগ করে অথবা কানে আঙ্গুল দিয়ে আপনি আপনার নিজের হার্টবিট শোনেন কিছুক্ষণ, তো যেমন নিজেকে চেনার কথা বলছেন, নিজে কিন্তু আসলে বডিটা, যেটা অনেকখানি আমাদের কন্ট্রোলে নেই। যেমন হার্টবিট, যেমন হার্টবিট যখন অনেক ফাস্ট চলছে এমনিতে কিন্তু আমাদের চিন্তা ভাবনা বেশি দৌড়াচ্ছে, উই আর অ্যাংশাস, বাট আমরা বুঝছি না কেন। হতে পারে যে কোনো একটা জিনিস আমরা এক্সাইটেড হয়ে গেছি। যখন আপনি হার্টবিটটা শুনবেন, কিছুক্ষণ ধরেন 2 মিনিট শুনবেন, তখন আস্তে আস্তে দেখবেন হার্টবিটটা আস্তে আস্তে আপনি যত শুনবেন আপনার কন্ট্রোলে আসবে, আস্তে আস্তে হয়ে যাচ্ছে, এটা কন্ট্রোলে চলে আসছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো আই থিঙ্ক এগুলাও নিজের চেনার অনেক অ্যাসপেক্ট, যেগুলো আমি বললাম তো যোগ ব্যায়াম বা ক্যারাটে, এই ধরনের জায়গা থেকে আমি জিনিসগুলো পেয়েছি। সো আই থিঙ্ক এখন এসেও এইসব অ্যাভেলেবল, ইউটিউবে ভর্তি আর কি, জাস্ট দেখিয়ে দেওয়া হচ্ছে না অতটা। তো মোটিভেশনাল স্পিকিং ইজ গুড, বাট আই থিঙ্ক যে কোনো ক্লাসিক্যাল ফর্মের জিনিস একটু হলে শেখা উচিত, তাহলে কারণ ওটার মধ্যে অনেক ধরনের ডিপ টপিক এসে পড়ে, যেটা আপনাকে অনেক ধরনের ভাবে হেল্প করতে পারে। এবং আপু আই থিঙ্ক ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকার কারণে আপনার সঙ্গীতের বিষয়ে এত একটা মানে ইয়ে আছে। এইটার সাথে যে সবসময় একমত আমি তা না, আমি মনে করি শিখে কিছু হয় না, যা হয় তা পরিবেশ থেকে হয়, যেটা আমি শিখেছি। যেমন আমি বলি যেটা, যে আপু, যে আমার বাবা মা কখনো চায়নি যে আমি একজন পেশাজীবী শিল্পী হই। আমার কাজ কিন্তু সারাদিনই ভয়েসের, হয় আমি উপস্থাপনা করছি, না হলে আমি ব্যাকগ্রাউন্ড ভয়েস দিচ্ছি, ডকুমেন্টারির কাজ করছি, না আমি গান গাইছি, এরকম। কিন্তু আমি কিন্তু নিজে এই জায়গাটায় চলে আসছি কারণ আমার মনকে আমি মূল্যায়ন করেছি যে আমি কি চাই। আই হ্যাভ টু ফাইট উইথ মাই ফ্যামিলি, যে আমি এই চাই। আমার মা একটা বিএসসি টিচার, সায়েন্সের টিচার, সে আমাকে বলে আমি গবেট। কারণ আমার মনে হয়েছে যে আমি আগে যদি জানতাম তাহলে আমি মিউজিক নিয়েই পড়তাম, আমি জেনারেলি পড়তাম না। কারণ আমি পরে দেখছি যে না, আমার যখন স্যাররা বাসায় আসতেন, উস্তাদরা বলতো তুমি সারগাম করো মা, না স্যার সারগাম ভাল লাগে না, আপনি গান আমি শুনি। আমি শুনতাম, শুনে আমি ওই টোনটার মধ্যে থাকতাম, তারপরে গান একটা শুনলে আমি গেয়ে ফেলতাম। বলে ও সারেগামা শিখলো না, গান বাজায় গায় কিভাবে? আমার শেখাটা কিন্তু এইরকম। আমি মনে করি প্রত্যেকটা জিনিস প্রকৃতি থেকে আসা উচিত। ধরেন আমার ভিতরে যদি আমার ভগবান সুর না দিত, সঞ্জীব দে বলেন আর ইয়াকুব আলী খান বলেন, যেই বলেন, আমাকে কি শিখাতে পারতো? না, অবশ্যই মিউজিক তো আসলে এটা সবার তো আল্লাহ ওই মিউজিক্যাল যে সেন্সটা বা এই কোয়ালিটিটা দিয়ে আমরা যারা একটু গান গাইতে পারি। আমি আপনার কথাই বলি যে আপনাকে টপিকস দিচ্ছে, বাট আপনার ওই ক্যাপাবিলিটি আছে যে স্পন্টেনিয়াস ওই ব্যাপারটা ভেবে ওটাকে বলা, এটা তো কেউ শিখাতে পারে না। আপনাকে জাস্ট টপিকসটা দিয়ে বলে দেওয়া হচ্ছে যে বাবু এটা এই দিস এন্ড দ্যাট, দেন আপনি ম্যাচিং করে ওটাকে প্রেজেন্ট করছেন। বললাম আরো রিলেভেন্ট আমার জন্য কারণ কি, ধরেন রক মিউজিক কিন্তু ধরেন দুইটা ধারা আমার মতে, ক্লাসিক্যাল আর ফোক। বাউল যেটা হচ্ছে মানুষের গান, আর ক্লাসিক্যাল যেটা হচ্ছে ধরেন জমিদার বা একটু ভারী লেভেলের মানুষজনের গান, যারা আসলে আলাদা করা যায় না, সবকিছু কিন্তু প্যাকেজ। রক মিউজিকের কথাটা বলি আপু, সেটা হচ্ছে আমার যেমন সব ভালো লাগে, আমি যখন একটা দেশাত্মবোধক গান গাই, একটা শাড়ি পরি, আমার ভেতরটা ওই রকম হয়ে যায়। আবার যখন আমি হয়তো গাইছি, আগে যদি জানতাম, তখন আমি শার্ট প্যান্ট পরেই হয়তো এরকম একটা ক্রাউডি শো করতেছি, 15-20 হাজার হচ্ছে অডিয়েন্স, তখন তো সব গান সব অডিয়েন্স নেয় না। তো এটা হৃদয় থেকে দেখবেন যে গানটা গাইলে আপনার ভিতরে ওই ফিলিংসটা চলে আসে।
ওইটাও সুরের হিলিং, সুরের সাথে মানসিক স্বাস্থ্যের ব্যাপার। আমি একটু এবার আসি যে যখন এই যে মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা অনেক বড় বড় কথা বলছি, ছোট মানুষ হয়ে, যখন আপনার ব্রেকডাউন হয় কিংবা ব্রেকআপ ধরেন হয়েছিল কিংবা কষ্ট পেয়েছেন বা যা চাচ্ছেন তা পাচ্ছেন না, কিংবা চাকরির ক্ষেত্রে দেখা গেছে যে আপনি স্ট্রাগল করছেন, সবার কিন্তু একটা স্ট্রাগলিং পিরিয়ড থাকে, ওই সময় আপনি নিজেকে কি বলে কি বুঝ দিয়েছেন বা কোন প্যাথটা ফলো করেছেন? ফার্স্ট অফ অল আমি আসলে পার্সোনালি আই ট্রাই টু রিচ আউট টু পিপল। তারপর দেখা গেছে যে সবাই তো আমার কথা শুনছে না, কিছু এটা কাজে দিয়েছে টু সার্টেন এক্সটেন্ট। ধরেন আমার আজকে খুব মন খারাপ, আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় গেলাম, তখন থেকে আরেকটা ফ্রেন্ডের বাসায় গেলাম, যে থার্ড একটা ফ্রেন্ডের বাসায় গেলাম, আমি একটু বেটার ফিল করছি, তখন মনে হচ্ছে যে না এখন তো আমার ভালো লাগছে, তখন আমি আবার নিজের মতো যে নিজের মতো চিন্তা করা বা নিজের মতো একটু সময় পাস করা। সো আই থিঙ্ক যে প্রত্যেকের জন্য ডিরেকশন প্রয়োজন, ঠিক আছে, কি করলে ভালো লাগবে, কোনো কিছুই কাজ করছে ঠিক আছে, ওই মানুষের সাথে যে একটু কথা বলে এটা ভালো লাগতে পারে, ওইভাবে আগানো আর কি। আপুর ক্ষেত্রে? আমার ক্ষেত্রে এটা খুব স্পষ্ট এবং ভয়ঙ্কর, মানে যেমন আমি একা একা কথা বলি, এটা আমি নিজেকে নিজে বুঝাই দিচ্ছি। আমার মা জানে কথা বলা নিয়ে একটু কথা বলবো। মানে আমার খুব রাগ, ধরেন আপনার সাথে আমি এখানে আসছি, কোনো একটা ফ্রিকশন হয়ে গেছে কিছু একটা, বাসায় যে এটা আমার মাও জানে, আমি আয়নার সামনে দাঁড়াই এবং আই এম টকিং উইথ মাইসেলফ, হ্যাঁ গালাগালি করতেছি, তুমি এটা কোনো করছো, মা বলছে তুই ট্রায়াল দিচ্ছিস, আমি বলছি হ্যাঁ ওকে বলে আমি ঠিক এইটাই বলবো, কিন্তু এটা আসলে আমি আমাকে মানসিক সাপোর্ট দিচ্ছি, এইটাই আমার ট্রিটমেন্ট, যেটা ডক্টররা করে। আমি বললাম ডক্টরদের কাছে যাবো, তার চেয়ে আমি নিজেই আই ডু দিস অলওয়েজ, যে একা এক কথা বলা প্লাস হচ্ছে ওই যে আমি ঘুরতে চলে যাই, ঘুরতে যাই সবুজের কাছে। বাহ। এই মুহূর্তে একটা ব্রেক নিচ্ছি, ব্রেক নেওয়ার জন্য ইনস্ট্রাকশন চলে এসেছে, ফিরছি খুব তাড়াতাড়ি। প্রমিসেস জানতে চাই, শেষ পর্যন্ত সাথেই থাকবেন। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই। বরাবরের মতো সাথে আছে মেহজাবিন বিনতি। আজকে আমরা কথা বলছি সঙ্গীত ও মানসিক স্বাস্থ্য নিয়ে। ব্যাপারটা শুনতে হয়তো বা মানে বেশ কঠিন মনে হচ্ছে, সঙ্গীত মানসিক স্বাস্থ্য, বাট আমাদের জীবনের মধ্যে এই দুটো ব্যাপার ওতপ্রোতভাবে জড়িত। যখন আমরা আজকের আয়োজনে গল্প করছি, আড্ডা দিচ্ছি, বোঝাই যাচ্ছে যে পাখির কিচিরমিচির একটা সঙ্গীতের মতোই, কিন্তু কোনো অংশে কম না, কিংবা কোনো একটা টুনটুন শব্দ, কক্সবাজার যাচ্ছে সেই ঢেউয়ের শব্দটা, এটা আমাদের মনে যে অনুরাগ, ভালো লাগা, ভালোবাসা, যেটাই বলেন, চিলিং বলেন, মন খারাপ বলেন, আবেগে আক্রান্ত করে ফেলে, এই ব্যাপারগুলোই আসলে সঙ্গীত। তো সঙ্গীত সবখানে আছে, এবং সঙ্গীতটা খুঁজে পাওয়া, আমার পছন্দের সঙ্গীতটা ধরে রাখা, সেই সাথে মানসিক স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট, নিজেকে চেনা, সব কিছুর সমন্বয়ে কিন্তু আমাদের আজকের আয়োজন। আমি একটু আসবো ভাইয়ের কাছে, সেটা হচ্ছে আমরা যখন গান গাই বা কোনো কিছু ভালো লাগে, আমাদের কিন্তু একটা হরমোন নিঃসৃত হয়, যে ডোপামিন নিঃসৃত হচ্ছে। এটা কিন্তু বেশ সায়েন্টিফিক একটা ব্যাখ্যা, কিন্তু আমরা এটা অনেক সময় বুঝি না। বা একটু ফিজিক্যাল এক্সারসাইজ করলে কিংবা একটু হেঁটে আসলে কেন ভালো লাগে, বিকজ এই হরমোনগুলো সিক্রেশন হচ্ছে, সো আই ফিল গুড। সো এত কিছু আমাদের হাতের মুঠোয়, নিজের কন্ট্রোলে থাকার পরে কি জন্য আমরা সুইসাইড করছি, কি জন্য আমরা অন্য একজনের ভালোবাসার কাঙ্গাল হয়ে নিজেকে ধ্বংস করে দিচ্ছি, আমার সকাল্লাত মেরে ফেলছি, তারই ভালো চাচ্ছে যে আমার ভালো চাচ্ছেই না। এই ব্যাপারগুলো কিন্তু বেশ কন্ট্রাডিক্টরি, আমরা সব জানি বুঝি, বাট when it comes to feelings বা ইমোশনস আমরা কন্ট্রোল করতে পারি না। তো আমার এই কন্ট্রোল থাকাটা জরুরি। আমাদের একটু শেষের দিকে অডিয়েন্সের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, মিউজিক হ্যাজ অ্যামেজিং পাওয়ার্স, যেটা নিয়ে কথা হচ্ছিল। প্লাস আই থিঙ্ক মেন্টাল হেলথ ইজ সামথিং ভেরি রিয়েল। আপনার শরীর স্বাস্থ্য সব ঠিক থাকার পর আপনার মন খারাপ না থাকলে আপনি কাজগুলো করতে পারবেন না। আপনার সারা জীবনে যে স্বপ্ন, সারা জীবনে যা ইচ্ছা ছিল, সেগুলো সব মরে যেতে পারে জাস্ট বিকজ অফ মেন্টাল হেলথ। সো বি অ্যাওয়্যার অ্যান্ড টেক হেল্প whenever it's needed. It's curable. অবভিয়াসলি ইটস কিউরেবল। এবং আমার মনে হয় যে আমরা প্রমিসেস মেডিকেল লিমিটেডে এরকম অনেক কেস দেখে এসেছি যেটা মনে হচ্ছে সলিউশন হবে না, মানে এত এক্সট্রিম অবস্থা, বাট সলিউশন হয়েছে, দে আর ব্যাক টু নর্মাল লাইফ। এবং তারা আমি মনে করি তারা আমাদের থেকে বেশি শক্তিশালী, পাওয়ারফুল, বিকজ তারা হয়তো বা 2টা বছর নষ্ট করেছে ড্রাগসে, 5 বছর নষ্ট করেছে, 14 বছর নষ্ট করে, দেন তারা আমাদের সাথে আবার কম্পিট করছে এবং সেখানে তারা ভালো করছে। তার মানে কি, তার স্পিড ওই ড্যামেজের পর আমার থেকে অনেক বেশি, তার স্পৃহা, তার কাজের আগ্রহ, তার ভালো করা, তার সমান হওয়ার তালটা অনেক অনেক বেশি। এবং এটা আসলে মানে প্রচন্ড, কি বলবো, মানে প্রচন্ড প্রেইজ ওয়ার্দি, স্যালিউট করার মতো একটা বিষয়, স্যালিউট করার মতো, খুব ইন্সপায়ারিং। তাদের স্ট্রাগলিংটা আরো স্ট্রং, কারণ ওই মানে সমুদ্রের মধ্যে ডুবে যে ওখান থেকে ফিরে এসে জীবনকে পাওয়া, ব্যাপারটা এরকম। ট্রু। আমি একটু মার্লিনের কাছে, সবাইকে সাহস দেওয়া উচিত, মানে এত কিছু না করে যে ডিপ্রেস থাকে, যে সাহস দেয়, ইউ ক্যান গেট আউট অফ দিস, সমস্যা নেই, এখন হয়তো ভালো লাগছে না, বাট সাহস দেওয়া উচিত যে পারবা তুমি।
আমার মনে হয় কি যে আমাদের যত প্রবলেম আছে, যত রকম প্রবলেম আছে, সবকিছু তো সময় ঠিক করে দিতে পারে। হ্যাঁ, কিন্তু যখন এটা ঠিক, যখন আমার কোনো প্রবলেম থাকে, সব কেউ যখন টাইম হিলস এভরিথিং, সমস্যা নেই, মেজাজ খারাপ হয়ে যায়, বাট ইট ওয়ার্কস। এন্ড অফ দ্য ডে আমাদের হাসি লাগে না, আল্লাহ আমি 2 বছর আগে কি করেছি, এটা কার জন্য কাঁদলাম, কেন? আমি এটাতে বিশ্বাসী না যে টাইম করে দিবে বা কেউ করে দিবে। আমি এই জায়গাটায় খুব স্ট্রং যে মানে যে আমি একজনকে ভালোবাসলাম, সে মনের মতো হলো না, আমি কাম ব্যাক করলাম, এই ঘটনাটা আমার সাথেও ঘটে। কিন্তু প্রত্যেক জায়গায় হয় যে আমি ফিরে আসি কেন জানেন, যে আমার মনে হয় যে হি ইজ নট রাইট ফর মি। হ্যাঁ, ওর এইটা ভুল আছে, গ্যাঞ্জাম করার কি দরকার, আমি স্টেপ ব্যাক করি। কিন্তু আমি ডিপ্রেসড হয়ে ওই জায়গায় চলে যাই না। ওই যে আমি তখন পার্টি সং শুনি, বাগানে যাই, ঘুরতে যাই, রান্না করি। হ্যাঁ, মানে আমি জীবনকে একদম পুরাপুরি উপভোগ করি। হ্যাঁ, এবং দেখা যায় যে কাজ আছে তখন কাজ করি না, না ভাই এই 1 সপ্তাহ কাজ করব না, মন খারাপ। হ্যাঁ, কারণ ভেতরটা যদি ঠিক না থাকে বাইরে কিছু ঠিক থাকবে না। তো আমার বাবা বলে যে ও খুব অসুস্থ না, শুয়ে আছে, এখন একটা ফোন আসুক, শো আছে, কোথায়, কত পেমেন্ট, 1 লাখ, লাভ দিয়ে উঠে দৌড় নাই। তার মানে কি, আমার মনের শক্তি বড় শক্তি। অবশ্যই মন ঠিক থাকবে, মাথা ঠিক থাকবে, সব ঠিক থাকবে। চেহারা পাল্টায় যায় মানুষের, আর নিজেকেই ঠিক করতে হবে, কেউ কাউকে ঠিক করে দিতে পারে না। মনে হয় যে আমাদের মা বাবা আমাদেরকে যতই ভালোবাসুক, এন্ড অফ দ্য ডে আসলে ওই যে বালিশের কান্নাটা কিন্তু নিজেরই কানতে হয়, ওটা কি মানুষের জীবনে করেও দিবে না, কিছুই করবে না। সবচেয়ে খারাপ জায়গাটা হচ্ছে তার বাবা মা, কারণ তারা এত প্যাম্পারিং করে আমাদেরকে আত্মনির্ভরশীলতা থেকে দূরে সরাই দেয়, যে না এটা না ওইটা না, এটা তাদের নিড, আমাদের নার্চার করা তাদের নিড। মার্লিনের ফিউচারও দেখবো কি করে মার্লিন। আপনি আপনার কথা শুনে খুব ভালো লাগলো, আপনি বাগানে যে, কারণ আমি আমার বাবা মার একমাত্র সন্তান, আমার একটা কাকা কাকি আছে, তাদেরও বাচ্চা নাই। আমি দেখছি যে প্যাম্পারিং কিভাবে নষ্ট করে দেয় একটা বাচ্চাকে। যেমন আমি এত বান্দর ছিলাম, মানে আমার একটা আইডি আছে, ওটার নাম শাখা মৃগ। আচ্ছা, কিন্তু একটা সময় আমি নিজে বুঝতে শিখে নিজেকে নিজে ঠিক করছি। বাবা মা আত্মীয় স্বজনের এত আহ্লাদ, মানে এটা না ওটা, ওটা না ওটা, বাবা মারাই হচ্ছে সন্তানদেরকে অতি আদর দিয়ে নষ্ট করে ফেলে। এটা আমার জীবনে আমি ফিল করছি। প্যারেন্টিং হচ্ছে একটা শেখার বিষয়। আমরা কিন্তু প্যারেন্টিং নিয়ে শোতে অনেকবার কথা বলেছি, এবং প্যারেন্টিং এর ব্যাপারটা আসেই যে ভালোবাসা মানে এই না যে তুমি যা খুশি তাই করবা, সেটাকে আমি করতে দিব। ভালোবাসারও একটা, আমি বলবো সবকিছুর একটা মাত্রা, একটা সুন্দর মাত্রা দরকার। হ্যাঁ, এক্সেস সবকিছু নষ্ট করে দেয়। আমিও দেখি আমার ক্ষেত্রেও যেটা ঘটছে, যে আমার মা, হ্যাঁ আমার মেয়ে যা করবে তাই, যা একটা বাসায় যে একটা জিনিস ভাঙতেছে, একটা জিনিস নষ্ট করতেছে, সেরকম কোনো প্রতিবাদ নেই। এটা আমি সব মায়েদের ভিতরেই দেখি। আমার মাকে আমি বলছি যে এটা একদম ট্রু, এবং এখান থেকেই শুরু হচ্ছে ছেলে মেয়েদের নষ্ট হওয়া। যা খুশি তাই করা, যা খুশি তাই করা। এখানে আমার মা একটা এক্সেপশনাল কেস। ইউ আর লাকি। আম লাকি। আগে মনে হতো না, এটা এখন ফিল করি যে কোনো জায়গায় কাজিনদের সাথে কোনো গ্যাঞ্জাম হলো ছোটবেলায়, এখন তো আর গ্যাঞ্জাম হওয়ার বয়স নাই, একটা চকলেট নিয়ে এলাম এরকম, মা এসে আমাদের লিটারালি পিটন দিত, তোমার নাম এই লিস্টে আসলো কেন, আমি কি করলাম, কি বললাম, আমি ভিকটিম নাকি, এটা কিন্তু বিষয় না। সো আই অ্যাডমায়ার দ্যাট, যে মেবি ওটার জন্যই আমরা অনেকখানি কন্ট্রোলে ছিলাম, বা এখন বুঝতে পারি অনেক জায়গায় নীতিগত বিবেক ব্যাপারটা বেশি কাজ করে। যাই হোক, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। অনেক গল্প আসলে পার্সোনাল বিষয় টানলাম, এবং এখান থেকে অনেক কিছু শেখারও আছে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমাদের সময় একদম শেষ, মনে হচ্ছে আরো অনেক লম্বা গল্প করা আছে। তো থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। অনেক তাড়াতাড়ি সময় কেটে গেল। ট্রু, সেটাই, আপনি এত সাবলীল উপস্থাপক বলেই হয়তো আমাদের এত ভালো কেটে গেল। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং আস। থ্যাংক ইউ। রবীন্দ্রনাথ বলেছেন যে সঙ্গীত কথার চেয়ে বেশি অর্থপূর্ণ। কবে কখন সঙ্গীত কি আকারে আবির্ভূত হয়েছিল তা স্পষ্ট করে বলা আসলে বেশ মুশকিল। তবে মানুষের ভাষার আগে শব্দের বা ইঙ্গিতের যে ব্যবহার শুরু হয়েছিল, তাতেও সঙ্গীত কিন্তু লুকিয়েছিল। সঙ্গীত নিঃসন্দেহে হৃদয়গ্রাহী, সংহতি শক্তির আধার। সঙ্গীত সবকিছু, মানুষকে এবং মানুষের অন্তঃক্রিয়াকে বহুমুখী করতে প্রভাব রাখে এই সঙ্গীত। পৃথিবীব্যাপী এখন সঙ্গীতের মাধ্যমে চিকিৎসাও কিন্তু হচ্ছে। তাই আসুন আমাদের মানসিক স্বাস্থ্যকে চাঙ্গা রাখতে বেশি বেশি গান শুনি, এবং নিজের মধ্যে যে শিল্প সত্তা আছে তার সুস্থ চর্চা করি। আজকে এই পর্যন্তই। দিস ইজ মাসুম রিন্তি সাইনিং আউট ফর টুনাইট। আল্লাহ হাফেজ।